অল্প বয়সে বিনোদিনী নামের এই মেয়েটি বিধবা হয়ে যায়, কিন্তু বিধবা হওয়ার পরেও সে একটি বিবাহিত ছেলের প্রেমে পড়ে। সেই সময় বিধবা মহিলাদের উপর ছিল নানা রকমের নিষেধাজ্ঞা, তাই সে চাইলেও কিছু করতে পারছিল না। কিন্তু শত বাধা পেরিয়ে এমন কিছু কাণ্ড করে বসে, যার জন্য ওই ছেলেটি তার বউকে ছেড়ে বিনোদিনীর প্রেমে পড়ে যায় এবং ধীরে ধীরে পরিণয় বাড়তে শুরু করে। কি হয় এই পরকীয়া প্রেমের শেষ পরিণতি? এটা কি আদৌ কোনো প্রেম ছিল? বলছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উপন্যাস চোখের বালির পুরো গল্পটা। গল্প শুরু হয় কলকাতার জমিদার বাড়ির বিধবা মহিলা রাজলক্ষ্মীকে দেখিয়ে, যে কিনা নিজের একমাত্র ছেলে মহেন্দ্রের জন্য একটি সুশিক্ষিত মেয়ের সম্বন্ধ নিয়ে আসে। কিন্তু মহেন্দ্র এই প্রস্তাব ফেলে দেয়, কারণ সেই সময় মেয়েদের লেখাপড়া শেখানোটা কোনো গুণ নয়, বরং অন্যায় হিসেবে ধরা হতো। ছেলের কাছ থেকে হতাশ হয়ে রাজলক্ষ্মী তার বোনের সমতুল্য বিধবা ননদ অন্নপূর্ণার ছেলে বিহারীর জন্য এই সম্বন্ধ নিয়ে যায়। সে আর মহেন্দ্র ছোট থেকেই একসাথে বড় হয়েছে, তারা একই সাথে ডাক্তারি পাশ করেছে। কিন্তু বিহারীর এই একটা বিষয় একদমই ভালো লাগে না। মহেন্দ্রর ছেড়ে দেওয়া জিনিসটা সবসময় কেন বিহারীর কাছে এসে পড়বে? কেনই বা প্রত্যেকবার সেই প্রথম থেকে মহেন্দ্র যেগুলোকে প্রত্যাখ্যান করবে সেগুলো বিহারীকে নিতে হবে? আসলে হয়তো এই কারণে, সেটা হলো বিহারীর বাবা অনেক আগেই মারা গেছে। তারপর থেকে বিহারীর মা এবং সে এই বাড়িতে আশ্রিত। এই বিষয়গুলো প্রচণ্ডভাবে বিহারী মনে আঘাত করে। এই কারণেই বিহারী বিনোদিনীর ছবিটা না দেখেই রিজেক্ট করে দেয়। এরপর মহেন্দ্র দূরে কোনো এক আত্মীয়র সঙ্গে বিয়ে হয়ে যায়। কিন্তু বিনোদিনীর ভাগ্য এতটাও ভালো ছিল না। বিয়ের অল্প কিছুদিনের মধ্যেই সে বিধবা হয়ে যায়। তার কিছুদিন পরে বিহারীর জন্য আশালতা নামের একটি মেয়ের সম্বন্ধ নিয়ে আসা হয়। মহেন্দ্র এবং তার মা মেয়েটিকে দেখতে যায়, কিন্তু সেখানে গিয়ে মহেন্দ্রর আশালতাকে খুবই ভালো লেগে যায়। মহেন্দ্র তখন আশালতাকে বিয়ের প্রস্তাব দেয়। যদিও আশালতাকে বিহারীর অনেকটা পছন্দ হয়ে গিয়েছিল, কিন্তু বিহারী বাধ্য হয়ে বিয়ে থেকে পিছিয়ে আসে। আর এই কারণেই মহেন্দ্র আর বিহারীর সম্পর্কে একটু হলে ফাটল ধরে। এরপরে আশালতা এবং মহেন্দ্র বিয়ে হয়ে যায়, আর তাদের নতুন জীবন খুবই ভালোভাবে উপভোগ করতে থাকে। মহেন্দ্র নিজের সমস্ত কাজ ফেলে রেখে সারাদিন আশালতার সাথে সময় কাটাতো, আর আশালতাকে তার কাজ করতে দিত না। বিয়ে করে ছেলের এমন কর্মবিমুখ হয়ে যাওয়াটা রাজলক্ষ্মীর মোটেও পছন্দ হয় না। সে তাদের উপরে খুবই বিরক্ত হয়ে কিছুদিনের জন্য নিজের বাপের বাড়ি চলে যায়। বাবার বাড়িতে সে রাজলক্ষ্মীর দেখা হয় বিনোদিনীর সাথে, যাকে কিনা সে নিজের ছেলের বউ বানাতে চেয়েছিল। তাকে সাদা কাপড়ে দেখে রাজলক্ষ্মীর অনেকটা কষ্ট হয়। বিনোদিনী এখানে মন খুলে রাজলক্ষ্মীর সেবা যত্ন করতে থাকে, আর রাজলক্ষ্মীর মনের আফসোস আরও বাড়তে থাকে। সে যদি তার বাড়ির বউ হতো তাহলে কতই না ভালো হতো। এইভাবে একদিন বিহারীর একটি চিঠি রাজলক্ষ্মীর বাড়িতে এসে পৌঁছায়, যা মহেন্দ্র বিহারীকে জ্বালানোর জন্য লিখেছিল। আর সেই চিঠিটা বিনোদিনীর হাতে এসে পড়ে। বিহারীকে জ্বালানোর কোনো সুযোগে মহেন্দ্র ছাড়তে ইচ্ছুক নয়। সে আশালতা এবং নিজের দাম্পত্য জীবনের বিভিন্ন কথা সেই চিঠিতে তুলে ধরে, যেখানে মহেন্দ্র আশালতার রূপের বর্ণনা করে এবং তার গুণের কথা উল্লেখ করে। মহেন্দ্র সেই চিঠি তীরের মতো ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় বিনোদিনীর হৃদয়। বিনোদিনী দেখতে চায় কে এই পুরুষ যে কিনা তাকে প্রত্যাখ্যান করেছিল। সে জানার জন্য আগ্রহী হয়ে ওঠে মহেন্দ্রর স্ত্রী কি তার থেকে অনেক সুন্দরী, নাকি তার নখের যোগ্য সে নয়। মনে এই সকল ইচ্ছা পোষণ করে রাজলক্ষ্মীর এক কথায় বিনোদিনী কলকাতায় চলে আসে। কলকাতায় আসার পরদিনে আশালতার সাথে তার দেখা হয়। লেখাপড়া না জানা সহজ সরল মেয়ে আশালতা। তার সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে বিনোদিনীর তেমন একটা সময় লাগে না। গল্প করতে করতে হঠাৎ একদিন বিনোদিনী আশালতার ঘরে চলে আসে। ঘরে গিয়ে বিনোদিনীর চোখ পড়ে একটি ছবির দিকে, যেখানে আশালতার পিছনে তার স্বামী মহেন্দ্র দাঁড়িয়ে আছে। সারা ঘর জুড়ে ছড়িয়ে আছে পুরুষদের ব্যবহার করা পারফিউমের সুগন্ধ। বিনোদিনী মনে মনে ভাবে এই কামরাটা তারও হতে পারত। আজকে যেই অশিক্ষিত মেয়েটা এই ঘরে রাজ করছে, এখানে হয়তো বিনোদিনী থাকার কথা ছিল। সব দোষ মহেন্দ্রর। মহেন্দ্র যদি বিনোদিনীকে প্রত্যাখ্যান না করত, তাহলে বিনোদিনীর গায়ে আজ সাদা শাড়ি থাকতো না, আর অশিক্ষিত আশালতাও এত ঝাঁকজমকপূর্ণভাবে জীবনযাপন করতে পারত না। ঘরে থাকা আলমারিতে উইপোকা ধরেছে। বিনোদিনী একটা কাগজে ন্যাপথলিন লিখে আশালতাকে দেয়, আর বলে এই ওষুধটি তোমার স্বামীকে বলবে আনতে, আর বইয়ের আলমারিতে রাখতে বলবে। এতে করে বই খাতা আর পোকা ধরবে না। সহজ সরল আশালতা বিনোদিনীর চালাকে বুঝতে পারে না। মহেন্দ্র বাড়ি ফিরতেই আশালতা বিনোদিনীর লেখা সেই কাগজটি মহেন্দ্রকে দেয় এবং বলে তার বন্ধু বলেছে ওই ওষুধটা এনে বইয়ের আলমারিতে রাখতে, এতে করে নাকি বইয়ে পোকা ধরবে না। যদিও লেখাটা অনেক ছোট ছিল, কিন্তু সেটা দেখে বিনোদিনীর প্রতি কৌতূহল জাগানোর জন্য যথেষ্ট ছিল। কিভাবে একজন নারীর হাতের লেখা এতটা সুন্দর হতে পারে। সেই সময় বিধবাদের জন্য সমাজে অনেক নিয়ম বাধা ছিল, যেমন বিধবারা বিছানায় শুতে পারবে না, মাছ মাংসে হাত দিতে পারবে না, রঙিন পোশাক পরতে পারবে না, গান বাজনা সহ সমস্ত অনুষ্ঠান থেকে তাদেরকে বিরত রাখা হতো। শুধু তাই নয়, পায়ে জুতা পরা যাবে না, চাও পান করা যাবে না। বাধ্য হয়ে এইসব নিয়ম বিনোদিনীকেও মেনে নিতে হচ্ছিল। কিন্তু বিনোদিনী মন থেকে এইসব মানতে পারছিল না। হঠাৎ একদিন বিহারী তার মামি রাজলক্ষ্মীর সঙ্গে দেখা করতে আসে, আর এখানে এসে প্রথম নজরে বিনোদিনীকে দেখে মুগ্ধ হয়ে যায়। যেমন তার নজর কাড়া রূপ, তেমনই তার সুস্পষ্ট কথা। যে কোনো পুরুষের মন কাড়ার জন্য এতটুকুই যথেষ্ট। সেদিনের পর থেকে বিহারী আবারও আগের মতোই এই বাড়িতে যাতায়াত করতে শুরু করে। এভাবেই কাটতে থাকে সময়।
আশালতার এত সাজসজ্জা, রানীর মতো জীবনযাপন, স্বামীর ভালোবাসা, এইসব কিছু দেখে বিনোদিনীর মনে হিংসা জন্ম নেয়। দেখতে দেখতে মহেন্দ্র এবং আশালতার বিবাহের 1 বছর পূর্ণ হয়ে যায়। একদিন তারা 4 জন মিলে একটি জায়গায় ঘুরতে যায়। এখানে বিহারী আর বিনোদিনী কিছু সময় একসাথে কথা বলে কাটায়। বিনোদিনী বুঝতে পারে বিহারীর মন মহেন্দ্রর মতো নয়। বিহারী উচ্চ ভাবনার মানুষ, এই কারণে মহেন্দ্রর সাথে তার তুলনা করা উচিত হবে না। এখানে পুকুরে পদ্ম দেখে আশালতা বিহারীর কাছে বায়না করে পদ্ম এনে দেওয়ার জন্য, আর বিহারী তার জামাকাপড় খুলে জলে ঝাঁপ দেয় পদ্ম আনার জন্য। এই সুযোগে বিনোদিনী পায়ে কাঁটা ফুটিয়ে মহেন্দ্রর কাছে এসে বসে। কাঁটা বের করার বাহানায় মহেন্দ্র বিনোদিনীর পায়ে হাত দেয়। বিনোদিনী তখন মনে মনে খুশি হতে লাগে, আর মনে মনে ভাবে আজ মহেন্দ্র তার পায়ে হাত দিয়েছে, কাল নিশ্চয় সে তার হাতটা ধরবে। ঘুরে আসার পরের দিনে মহেন্দ্র পা পিছলে পড়ে গিয়ে কোমরে অনেক আঘাত পায়। চিকিৎসার জন্য তখন বিহারীকে ডেকে আনা হয়। মহেন্দ্র সে সময় বিহারীকে শুনিয়ে শুনিয়ে বলে, অসুস্থতার জন্য কয়েকদিন কাজ থেকে ছুটি পেলাম, তাহলে এই সময় আশালতা এবং বিনোদিনীকে নিয়ে কোথাও থেকে ঘুরে আসা উচিত। বিহারী তখন বলে, ঘুরতে যাবে বেশ ভালো কথা, নিজের বউকে নিয়ে যাও, ওকে নিয়ে গেলে আশালতা কষ্ট পাবে না। উত্তরে মহেন্দ্র বলে, বিনোদিনীকে তোমার ভরসা এখানে রেখে যাও ঠিক হবে না। আশালতার কথায় কিভাবে তুমি কাপড় খুলে পদ্ম তুলতে গিয়েছ সেটা কি আমি ভুলে গিয়েছি? সবার সামনে এমন বাঁকা কথা শুনে বিহারী অনেক কষ্ট পায় এবং সেখান থেকে চলে যায়। তারপর বিহারীর জন্য একটা সম্বন্ধ আসে। রান্নাঘরে কাজ করছিল বিনোদিনী। এসব গল্প শুনতে গিয়ে বিনোদিনীর তখন হাত কেটে যায়। আঙুলের ক্ষত খুবই অল্প। বিহারী বাড়িতে এসে আঙুলের চিকিৎসা করতেই পারে, কিন্তু মহেন্দ্র এই সুযোগটা হাতছাড়া করতে নারাজ। কোমরের ব্যথা অগ্রাহ্য করে বিনোদিনীকে নিয়ে ডাক্তারখানায় চলে যায়, কিন্তু তাকে নিয়ে হাসপাতালে যাওয়ার ব্যাপারটা রাজলক্ষ্মীর চোখে তেমন একটা ভালো লাগে না। রাজলক্ষ্মী আশালতাকে বলে, নিজের স্বামীকে একটু চোখে চোখে রেখো, কিন্তু বোকা আশালতা বিনোদিনীর চালাকি সে বুঝতেই পারত না। সেদিন রাতের বেলা বিহারীর একটি চিঠি পায় বিনোদিনী, যা বিহারী বিনোদিনীর জন্য রেখে গিয়েছিল। এই চিঠিতে বিহারী বিনোদিনীকে প্রেমের প্রস্তাব দেয় এবং তাকে বিয়ে করার জন্য বলে তাড়াতাড়ি যেন মহেন্দ্র বাড়ি ছেড়ে তার কাছে চলে আসে। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। বিনোদিনীর চোখে তখন শুধুই লোভ, প্রাচুর্যের লোভ এবং সম্মান পাওয়ার লোভ, যা মহেন্দ্র তাকে দিতে পারবে। সময়ের সাথে সাথে মহেন্দ্র আর বিনোদিনী কাছাকাছি চলে আসে। অন্যায় হচ্ছে সেটা বুঝতে পেরেও মহেন্দ্র তাকে আটকায় না। চিঠির মাধ্যমে তাদের কথোপকথন চলতে থাকে। বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় তারা সাক্ষাৎ করতে থাকে। এভাবে কিছুদিন কেটে যাওয়ার পর এই বিষয়গুলো বিনোদিনীর আত্মসম্মানে লাগতে শুরু করে, কারণ সে সমাজের কাছে এই মহেন্দ্রর স্ত্রী হয়ে থাকতে চায়, তার বাড়িতে থাকা রক্ষিতা নয়। এরই মধ্যে হঠাৎ একদিন আশালতা বিনোদিনীর ঘরে মহেন্দ্রের একটা চিঠি খুঁজে পায়। চিঠি পড়ে সে সবটা বুঝতে পারে যে এতদিন সে দুধকলা দিয়ে কালসাপ পুষেছে। আশালতা বোকা কিন্তু বেহায়া নয়। সে সবকিছু রাজলক্ষ্মীকে জানিয়ে অন্নপূর্ণার সঙ্গে কাশি চলে যায়। অন্যদিকে সমস্ত অপমান সহ্য করে বিনোদিনী কোনো রকমের মহেন্দ্রর বাড়িতে টিকে থাকতে শুরু করে। উদ্দেশ্য একটাই, মহেন্দ্র তাকে কোনো এক সময় বিয়ে করবে। কিন্তু বিনোদিনীর এই আশা পূরণ হয় না, কারণ একজন বিধবাকে সময় দেওয়া যায়, কিন্তু সমাজে তাকে স্বীকৃতি দেওয়া যায় না। রাজলক্ষ্মী প্রতিজ্ঞা করে এই বাড়িতে হয় বিনোদিনী থাকবে, না হয় সে থাকবে। বাধ্য হয়ে তখন বিনোদিনী মহেন্দ্রর বাড়ি ছেড়ে চলে যায়। কিন্তু বিনোদিনী নিজের বাড়িতে না ফিরে বিহারীর কাছে চলে যায়, কারণ সে ভেবেছিল বিহারী হয়তো তাকে গ্রহণ করবে। কিন্তু এক্ষেত্রেও বিনোদিনী সফল হয় না। বিনোদিনীর ফিরে আসা হয়তো বিহারীর অপেক্ষা শেষ হয়েছে, কিন্তু এখন সে তাকে গ্রহণ করতে পারবে না। বিনোদিনী যদি আগেই তার কাছে চলে আসতো তাহলে হয়তো বিহারী তাকে রানী করে রাখত, কিন্তু এখন তাকে সহ্য করতে পারছে না। উপায় না পেয়ে বিনোদিনী নিজের গ্রামে ফিরে আসে। এখানে এসে একা থাকতে থাকতে সে ভাবতে থাকে তার জীবনটা আসলেই ব্যর্থ। এই জীবনে সে কোনো কিছুই পেল না, না পেল সামাজিক সম্মান, না পেল সংসারের সুখ। এমন জীবন রেখে কী লাভ? এর কিছুদিন পর মহেন্দ্র বিনোদিনীর কাছে চলে আসে আর তাকে বলে, আজ আমি তোমার জন্য সবকিছু ছেড়ে চলে এসেছি, চলো আমরা কোথাও পালিয়ে যাই। বিনোদিনী তখন জবাব দেয়, তুমি নিজে থেকে আসোনি, আশালতা তোমাকে ছেড়ে গেছে, তাই তুমি আমার কাছে এসেছ। মূলত বিনোদিনী মহেন্দ্রকে কখনোই ভালোবাসেনি। সে তাকে বিয়ে করে সামাজিক সম্মানটা চেয়েছিল। আজ মহেন্দ্র তাকে নিতে এসেছে, কিন্তু সম্মানের সঙ্গে লোক জানিয়ে নয়, বরং রাতের আধারে লুকিয়ে লুকিয়ে। কিন্তু বিনোদিনী এখানে যাবে না। এরপর বিনোদিনী তাকে বলে, তুমি যদি বিহারীকে বলো এখন আর আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, তাহলে সে আমাকে গ্রহণ করবে। দয়া করে এই কথাগুলো তুমি তাকে বুঝিয়ে বলো। মহেন্দ্র এসব শুনে মনমরা হয়ে বসে থাকে। জীবনে এই প্রথমবার সে বিহারীর কাছ থেকে হেরে গেল। এর কিছুদিন পর বিনোদিনী কাশি চলে আসে। এখন তার একটাই উদ্দেশ্য, তা হলো আশালতা আর মহেন্দ্রকে মিলিয়ে দেওয়া। কয়েকদিনের মধ্যেই সে অন্নপূর্ণার সঙ্গে আশালতাকে খুঁজে পায়। তখন সে দেখতে পায় আশালতা গর্ভবতী। বিনোদিনী তখনই ভাবতে থাকে তারও এমন একটা সন্তান হতে পারত। এদিকে মহেন্দ্রর মা রাজলক্ষ্মী মারা গেছে। এই খবরটা বিহারী আশালতা এবং অন্নপূর্ণাকে দিতে কাশি চলে আসে। মহেন্দ্র এই খবর পেয়ে আশালতাকে নিয়ে বাড়ি চলে যায়। এরপর বিহারী যখন জানতে পারে মহেন্দ্র আর বিনোদিনীর মধ্যে কোনো সম্পর্ক নেই, তখন সে আবারও বিনোদিনীকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু পরের দিন যখন শাড়ি চুরি নিয়ে বিনোদিনীর খোঁজে যায়, তখন সে তাকে খুঁজে পায় না। ভালোবাসা আর জেদের মধ্যে এটাই হলো পার্থক্য। বিহারী ছিল বিনোদিনীর ভালোবাসা, আর মহেন্দ্র ছিল বিনোদিনীর জেদ। বিনোদিনী বিহারীকে এতটাই ভালোবাসত যে সে চায়নি তার উপরে বিধবা বিবাহের কলঙ্ক হোক।
বিহারী সম্মানের সাথে বিনোদিনীকে বিয়ে করতে চাইছে, এটাই তার কাছে অনেক। এরপর বিনোদিনী কোথায় হারিয়ে যায় তা কেউ বলতে পারে না। এর বহুদিন পর বিনোদিনী আশালতাকে একটা চিঠি দেয়। সে তাকে বলে, তোমার আর আমার মধ্যে বাইরে থেকে অনেক পার্থক্য হলেও ভেতরে আমাদের চাহিদা একই। তুমি আর আমি দুজনেই একটি সুখী সংসার চেয়েছিলাম। আমি কখনোই তোমাকে হিংসা করিনি, কিন্তু তোমার কাছে যে প্রাচুর্য ছিল, যে সুখ ছিল, তা দেখে আমি কিছু সময়ের জন্য দিশেহারা হয়ে গিয়েছিলাম। যদি এক মুহূর্তের জন্য আমাকে বন্ধু মনে করে থাকো, তাহলে শেষবারের মতো আমাকে ক্ষমা করে দিও। এরপরেও বিহারী বিনোদিনীকে অনেক খুঁজেছে, কিন্তু কেউ তার আর কোনো খোঁজ দিতে পারেনি। আশালতার থেকে বন্ধুত্ব, বিহারীর থেকে ভালোবাসা আর মহেন্দ্রর কাছ থেকে সম্মান হারিয়ে বিনোদিনী একেবারেই হারিয়ে গেছে। আর এখানেই এই গল্পটা শেষ হয়ে যায়। আসলে মানুষ সম্মান এবং ভালোবাসা দুটোই একসাথে পেতে চায়, আর এই দুটো যখন একসাথে পরিপূর্ণ হয়ে যায়, তখন দিন দিন মানুষের চাহিদা বাড়তেই থাকে। চাহিদা যত ছোট করা যায়, ততই জীবনে সুখী থাকা যায়। তো বন্ধুরা, আজকের গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এই উপন্যাসটা কি আপনি আগে পড়েছিলেন? যদি পড়ে থাকেন তাও কমেন্ট করে জানাতে পারেন। সেই সঙ্গে এখানে একটা কথা বলে রাখি, তো আপনার প্রিয় সাহিত্যিককে, তার নামটা কমেন্টে লিখে যান।